মা, তুমি কাঁদছো কেন? রনি, তোর দাদুর শরীরটা খুব খারাপ। আমাদের এক্ষুনি গ্রামে যেতে হবে। মা, কি হয়েছে দাদুর, বলো। ললিতার কথা শুনে ছোট্ট রনিও উদাস হয়ে যায়। এই কাহিনীটি হলো ললিতা আর তার 6 বছরের ছেলে রনিকে নিয়ে। অনেকদিন আগেই ললিতার স্বামী মারা গিয়েছিল, আর তারপর থেকে রনির সমস্ত দায়িত্ব ললিতারই ছিল। সে দিনমজুরের কাজ করে তার আর ছেলের পেট চালাতো। কিন্তু সেদিন হঠাৎ ললিতা জানতে পারে তার বাবার শরীর খারাপ। সে যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে। আর এটা শুনে ললিতা তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে তার ছোট ছেলেকে নিয়ে পায়ে হেঁটেই রেল স্টেশনে পৌঁছাতে লাগলো। মা, আমরা কি ট্রেনে করে যাব? হ্যাঁ রে খোকা, এখন গ্রামে যাওয়ার কোনো বাস নেই, তাই ট্রেনেই যেতে হবে। ও মা, কিছু খাবার আছে? আমার না খুব খিদে পেয়েছে। রেল স্টেশন থেকে ললিতার বাড়ির দূরত্ব অনেক বেশি, আর এতটা পথ হেঁটে এসে ছোট্ট রনির খুব খিদে পেয়েছিল। তাই ললিতা ব্যাগ খুলে দেখল সেখানে 2টো শুকনো রুটি আর একটি পেঁয়াজ আছে। শুকনো রুটি দেখে রনির মন খারাপ হলেও সে জানত যে সে আর তার মা দুজনেই খুব তাড়াতাড়ি স্টেশনে পৌঁছিয়েছে। তাই রনি চুপচাপ রুটিগুলো খেয়ে তার মায়ের কোলেই ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর, রনি, ওঠ রে, দেখ ট্রেন এসে গেছে। আরে বাহ, কতদিন পর আমরা ট্রেনে চড়বো, কি মজা। ট্রেন চাপবে বলে রনি খুশি হলেও ললিতা তো কেঁদেই যাচ্ছিল, কারণ সে তার বাবার জন্য খুবই চিন্তা করছিল। আর ট্রেন সফরের পুরো রাস্তাটাই রনি জানলা দিয়ে বাইরে সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিল। আর সেখানে ললিতা তার বাবার জন্য প্রার্থনা করে সিটে মাথা হেলিয়ে কেবল কেঁদেই যাচ্ছিল। কিন্তু ভগবান হয়তো অন্য কিছুই চাইতো, কারণ ললিতার বাবা মারা গিয়েছিল। সেদিন ললিতা খুব কেঁদেছিল। বাবার অন্তিম সংস্কার করে ললিতা ছেলেকে নিয়ে বাড়ি আসে। বাবার মৃত্যু শোকে পাগল হয়ে ললিতা তো ভুলেই গিয়েছিল তার ছোট ছেলেটাও তার সঙ্গে আছে। মা, খিদে পেয়েছে খুব। রনির কথা শুনে ললিতার জ্ঞান ফিরল, কিন্তু তার কাছে কোনো খাবারই যে ছিল না। তখনই সেখানে একজন হকার খাবার নিয়ে আসে। দাদা, চিপস আছে? না, চিপস তো নেই, তবে একটা কেক আছে, এই দেখুন। আচ্ছা, কত টাকার? ছোটগুলো তো সব বিক্রি হয়ে গেছে, শুধু এই বড়টা আছে, 60 টাকা দাম। দেবো? এই শুনে ললিতা শাড়ির আঁচলের গাঁট খুলে দেখে যে সব মিলিয়ে সেখানে মাত্র 40 টাকা আছে। যা দেখে কেক বিক্রেতা সেখান থেকে চলে যায়। আর রনি বুঝতে পারে যে তার মায়ের কাছে কেক কেনার মতো টাকা নেই, তাই সে আর কিছুই বলে না। রনি খুবই বুদ্ধিমান ছেলে ছিল। রাস্তাতে সে তার মায়ের কাছে আর কোনো জেদ করে না। আর বেশ কয়েক ঘন্টা ট্রেন চাপার পরে ললিতা আর রনি নিজেদের প্ল্যাটফর্মে পৌঁছালে রনি তো কাঁদতে থাকে। যা দেখে ললিতা বুঝতে পারে রনি আর খিদে সহ্য করতে পারছে না। তখনই একটি দোকানে লুচি আলুর দম খেয়ে যান, মাত্র 20 টাকা লুচি আলুর দম। আর লোকটির কথা শুনে ললিতার মনে হলো যেন তার প্রার্থনা ভগবান শুনেছেন। ললিতা ভাবল যে 2 প্লেট লুচি তরকারি নিয়ে সেও তার ছেলে দুজনেই খাবে, কারণ সেও যে 2 দিন কিচ্ছু খায়নি। তাই ললিতা 40 টাকা দিয়ে 2 প্লেট লুচি তরকারি নিয়েছিল, যেখানে 2টো লুচির সাথে খুবই অল্প তরকারি ছিল। যা দেখে ললিতা নিজের প্লেটটাও রনিকে দিয়েছিল। রনি ভরপেট খাবার খাওয়ার পর বিকালে, মা, আমার না পেটে খুব ব্যথা করছে, আর 3বার বমিও হয়েছে। এই কথা বলতে বলতে রনি মাথা ঘুরে পড়ে যায়। ললিতা তাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেন যে রনির ফুড পয়জনিং হয়েছে। যা শুনে ললিতা বুঝতেই পারে যে এইসব ওই লুচি তরকারি খেয়েই হয়েছে, যেটা সে রেল স্টেশন থেকে কিনে রনিকে খাইয়েছিল। আর পুরো 1 সপ্তাহ বাদে রনি একটু সুস্থ হয়ে যাওয়ার পর তার মাকে বলল, মা, ওই লুচি আলুর দমটার জন্যই আমার শরীরটা খারাপ হয়েছে। ওটা খুব বাজে ছিল। জানি না আরো কত বাচ্চারা অসুস্থ হচ্ছে ওই বাজে কাকুটার লুচি আলুর দম খেয়ে। রনি দারুণ একটা কথা বলেছিল, যা শুনে ললিতা সত্যি ভাবনায় পড়ে গিয়েছিল। আর কিছুক্ষণ ভাবনার পর ললিতা একটা উপায় খুঁজে পেয়েছিল যেখান থেকে সে টাকাও ইনকাম করতে পারবে। তাই তো ললিতা রেল স্টেশনের কাছেই একটি ছোট্ট দোকান খুলে সেখানে টাটকা লুচি আর আলুর তরকারি বানাতে লাগলো। আর বলল, সবাই এসো এসো, 20 টাকায় ভর পেট লুচি তরকারি খাও। ললিতার বানানো এই লুচি তরকারি খুবই সুস্বাদু হয়েছিল, আর মাত্র 20 টাকায় সবাই ভর পেট খাবার খাচ্ছিল। তখনই সেখানে একজন মহিলা ছোট বাচ্চাকে নিয়ে আসে, যাকে দেখে রনি বলে, পেট ভরে খাও, আর যত মন চায় তত খাও। এটা খেলে তোমার শরীর খারাপ হবে না, কারণ এটা আমার মা বানিয়েছে, ওই বাজে কাকুটা না।
ছোট্ট রনির এই কথা শুনে সেখানে সবাই হাসতে লাগলো, আর সেই দোকানদারটা তার বাসি তরকারি ফেলে দিতে লাগলো। হে ভগবান, এখন কি এটাই হওয়ার বাকি ছিল? মা, মা উঠুন না, দেখুন না ছাদ থেকে জল পড়ছে। মা, হে ভগবান, এ কি? ঠিক করে বর্ষাকাল শুরু না হতেই ছাদ ফুটো হয়ে গেল। চলুন মা, ওখানটায় যাই, ওখান থেকে আর জল পড়বে না। সারা রাত ওই মাটির বাড়ির ছাদ থেকে বৃষ্টির জল পড়তে লাগলো। বিমলা আর তার বৌমা মালা সারা রাত ঘরের এক কোণে বসে রইল, কারণ এছাড়া যে ওদের কাছে আর কোনো উপায় ছিল না। আসলে তারা বড্ড একা ছিল। বিমলার স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছিলেন, আর মালার স্বামী মানে রামকানাইয়ের ছেলে রামু প্রায় 3 বছর ধরে বাড়ি ফেরেনি। সে টাকা উপার্জন করার জন্য শহরে গিয়েছিল তো বটে, কিন্তু আর বাড়ি ফেরেনি। মালা শহরে গিয়ে ওকে খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু খুঁজে পায়নি। তখন থেকেই বিমলা আর মালা একে অপরের ভরসাতেই জীবন কাটাচ্ছে। চাষের জন্য ওদের খুব ছোট একটা জমি ছিল, আর সেখানেই ওরা মাটির বাড়ি বানিয়ে থাকতো। কিন্তু বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গেই ওই বাড়িটাও যেন ওদের সঙ্গ ছেড়ে দিতে লাগলো। মা দেখুন না, এদিকটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, আর ছাদটাও ফুটো হয়ে গেছে। আর বর্ষাকাল তো সবেমাত্র শুরু হলো। এখন যদি কিছু না করি তাহলে তো দেওয়ালের সাথে সাথে বাড়িটাও চলে যাবে। না না, এরকম কিছু হবে না। এই দেওয়াল আর ছাদ সারাই করতে একটু মাটি পেয়ে গেলেই হবে। চিন্তা নেই বৌমা, কেউ না কেউ আমাদের সাহায্যের জন্য মাটি দিয়েই দেবে। মা, মাটি তো চাই, তাহলে আমরা আমাদের জমি থেকে নিয়ে নিই না? তবে এত কষ্ট করে লাগানো ঢেঁড়স গাছগুলোর কি হবে? মাটি তুলে নিলে যে সব শেষ হয়ে যাবে। মা, সবাই তো জমিতে কিছু না কিছু পুঁতে রেখেছে, তাহলে আমাদের মাটি কি করে দেবে? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু যদি কারোর জমি খালি থাকে আমি গিয়ে দেখছি, তুমি গিয়ে ফসলে জল দাও। বিমলা আর মালা কোনোভাবেই তাদের জমির ফসল নষ্ট হতে দিতে চাইছিল না, কারণ ওদের কাছে যে রেশনের খাবার বলতে শুধু চালই ছিল, আর যেটা গত বছরের ফসল থেকে বেঁচেছিল। তাই বিমলা সারা গ্রাম ঘুরে শেষে গ্রামের প্রধান মশাইয়ের কাছে গেল। প্রধান মহাশয়, একটু দরকার ছিল। হ্যাঁ বলো বিমলা, কি হয়েছে? আসলে আমার বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। যদি দেওয়ালটা পড়ে যায় তাহলে যে বাড়িটাই নষ্ট হয়ে যাবে। তাই দেওয়ালটা সারাইয়ের জন্য একটু মাটি চাই। তবে নিজের জমি থেকে মাটি তুলে নাও না, কিসের সমস্যা? হ্যাঁ, আমি এমনটাই করতাম, কিন্তু আমার জমিটা যে ফসলে ভরা। তাই রেল লাইনের ধারে আপনার যে ক্ষেতটা ফাঁকা আছে, ওখান থেকে যদি আমি একটু মাটি নিতাম। না 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 না, ওই জমির মাটিতে হাতও দেবে না, কিন্তু বর্ষাকাল চলে এসছে, আমাকে ওই জমিতে ধান বুনতে হবে। আমি তো ওই জমির দিকেই যাচ্ছিলাম। একদিনের জন্য দিয়ে দিন না প্রধান মহাশয়, তবে যে এই গরিবের একটু উপকার হয়। আরে জেদ করিস না বিমলা, যখন বারণ করে দিলাম তখন আর জেদ করে লাভ নেই। বিমলা অনেক আশা নিয়ে প্রধান মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু নির্দয় প্রধান মশাই ওকে কোনো সাহায্যই করলো না। এরপর বিমলা আরো অনেকের কাছ থেকে সাহায্য চাইল, কিন্তু কেউই ওকে সাহায্য করলো না। অন্যদিকে মালা ফসলে জল দিয়ে বাড়ি ফিরে এসেছিল, আর খাবার তৈরি করে বিমলার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর, মা আপনি এসে গেছেন, কে দেবে আমাদের মাটি? কেউ দেবে না, সবারই যে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আপনি প্রধান মশাইকে জিজ্ঞাসা করেছেন মা? ওনার তো অনেক জমি। প্রধান মহাশয়ের নামটা যতটাই বড়, মনটা ততই ছোট। রেল লাইনের পাশের জমিটা তো খালি আছে, তবুও আমাদের মাটি দেবে না। ভগবান জানে কি হবে। ঘরে ফেরার সময় দেখলাম আকাশে এত কালো কালো মেঘ, যেন আজ ভাসিয়েই দেবে। মালা তার শাশুড়ি মাকে সান্ত্বনা তো দিতে চেয়েছিল, কিন্তু তখন সে যে নিজেই চিন্তিত ছিল। কিন্তু তখনই মালা কিছু একটা ভেবে তার শাশুড়ি মাকে বলল, মা আমি বুঝে গেছি যে আমাদের কি করতে হবে। কি? মা আগে খেয়ে নিন, তারপরে আমরা মাটি আনতে যাব। কিন্তু মাটি পাবো কোথায়? আমাদের জমি থেকে। আরে কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু নয় মা, আগে আমাদের ঘরটা ঠিক হওয়া দরকার। আর ঢেঁড়স না হোক, এবার না হয় শুধু চালিয়ে কাজ চালিয়ে নেব, আর বৃষ্টি হলে তো আবারও ধান চাষ করতে পারবো। আর তাছাড়া ধান চাষ করতে তো জমিতে জল আটকাতেই হবে, আর তার জন্য তো আমাদের জমিতে আল উঁচু করতেই হবে। কিন্তু মাটি তুলে নিলে আলটা কি দিয়ে বানাবে? আরে মা আগে আমার কথাটা তো শুনুন। যদি আমরা জমি থেকে মাটি তুলে নিই তাহলে তো আমাদের জমি গভীর হয়ে যাবে, তাই না?
আর তাতে জল তো নিজে থেকেই আটকে যাবে, আর আমাদেরও আল উঁচু করতে হবে না। ঠিকই তো, এটা তো আগে ভাবিনি। ঠিক আছে, এটাই করব। এখন ঢেঁড়সের যা হবার হোক, আগে তো ঘরটা বাঁচাই। শাশুড়ি আর বৌমা বৃষ্টি থেকে বাঁচার উপায় খুঁজে পেয়েছিল। প্রথমে ওরা একসাথে বসে খাবার খেলো, আর তারপর জমিতে গেল। প্রথমে ওরা খুব ভারাক্রান্ত মনে ঢেঁড়সের চারাগুলো তুলে ফেললো, আর তারপর জমি থেকে মাটি তুলে খুব পরিশ্রম করে মাটির দেওয়ালগুলো সারাই করলো, আর তার সাথে সাথে ছাদের ফুটোগুলোও বন্ধ করে দিল। সারাইয়ের কাজ শেষ হয়ে গেল, আর এবারের মাটির দেওয়ালগুলো আগের থেকেও মোটা আর শক্ত ছিল। তারপর সন্ধে হতেই আবার আকাশ কালো হয়ে এলো। এই দেখে বিমলা আবার চিন্তায় পড়ে গেল। মা, আপনি একদম চিন্তা করবেন না, কারণ মাটির প্রলেপটা তো শুকিয়ে গেছে, তাই এখন এটা আগের থেকেও বেশি মজবুত। আরে পাগলি, আমিও সব ভাবছি না। ঢেঁড়স তো গেল, কিন্তু এবার আমরা খাবোটা কি? আরে মা, এই তো চাল আছে, এটাই খাবো। আর শুনেছি যে এই বছর নাকি ভালো বৃষ্টি হবে, আর তাই ধানও ভালো ফলবে। আর তারপর সেগুলো বিক্রি করে সেই পয়সা দিয়ে যা ইচ্ছে খাবো। মালার কথা শুনে বিমলা মুচকি হাসলেন, আর তারপর ওরা দুজন এই আশা নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন যে পরের দিনই তাদের জমি জলে ভরে যাবে, আর তাতে তারা ধান রোপণ করতে পারবেন। কিন্তু মনে হয় প্রকৃতির অন্য কিছু ইচ্ছে ছিল। সেই রাত থেকে বৃষ্টি তো শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তা যে কবে শেষ হবে তা কারোরই জানা ছিল না। মা, ভাগ্য ভালো যে আমরা সময় মতো ঘরটা ঠিক করে নিয়েছিলাম, না হলে যে কি হতো। ঘরটা তো বাঁচিয়ে নিলাম বৌমা, কিন্তু এবার তো মনে হচ্ছে ফসল আর ফলাতে পারবো না। দেখতেই তো পাচ্ছ, দুদিনের বৃষ্টিতে সব জমি জলে ডুবে গেছে। তাই এবারে ভাবছি যে এইরকম বৃষ্টি হলে ধান কিভাবে ফলাবো। বৃষ্টি থামার বদলে ক্রমাগত বেড়েই যাচ্ছিল। গোটা গ্রামে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। ফসল তো নষ্ট হয়েই গিয়েছিল, আর তার সাথে বন্যার জল গ্রামের বাড়িগুলোতে প্রবেশ করতে লাগলো। মালা আর বিমলাও খুব কষ্ট করে ওই সময়টা কাটিয়েছিল। টানা 5 দিন পর যখন বৃষ্টি থামলো, তখন আস্তে আস্তে বন্যার জলও নেমে যেতে লাগলো, আর জমির মাটিও দেখা যেতে লাগলো। কিন্তু কোনো জমিতেই আর কোনো ফসল বেঁচেছিল না। বৃষ্টি সবকিছুই শেষ করে দিয়েছিল। গ্রামের সব কৃষকরাই চিন্তিত ছিল, কারণ তাদের যে সব ফসলই নষ্ট হয়ে গিয়েছিল। আর অন্যদিকে মালার বিমলার জমির অবস্থা তো খুবই খারাপ ছিল, কারণ সেখান থেকে তো জল নামেইনি। বৃষ্টি থামার পরেও ওদের জমি জলে ভরা ছিল। আসলে বাড়ি মেরামত করার জন্য মাটি নেওয়ার ফলে ওদের জমিটি একটি ছোটখাটো পুকুরে পরিণত হয়ে গিয়েছিল। আর এই দেখে বিমলা কপাল চাপড়াতে লাগলো। কি হয়েছে মা? আমরা তো এটাই চেয়েছিলাম যে আমাদের জমি জলে ভরে যাক। আরে বৌমা, জমিতে যে জল জমে পুকুর হয়ে গেছে, এখন এতে ধান কিভাবে ফলাবো? এইসব দেখে বিমলা উদাস থাকলেও মালা এখনো তার বুদ্ধি খেলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে কিছু একটা ভেবে বিমলার হাত ধরে বলল, মা, এসে গেছে। আরে কে এলো? রামু নাকি? না মা, এতটাও ভালো কপাল নয় আমাদের। আপাতত একটা ভালো বুদ্ধি এসেছে আমার মাথায় এই সমস্যা থেকে বাঁচার। আচ্ছা, বলো তবে, কি ভাবলে? মা, ধান রোপণ করার জন্য আমরা যে টাকাগুলো জমিয়েছি তা দিয়ে শহর থেকে মাছ কিনে আনলে কেমন হয়? বা বৌমা, এদিকে না খেয়ে মরার উপক্রম, আর তুমি বলছো মাছ খাবে? হ্যাঁ মা, মাছ তো খাবোই, কিন্তু এখন না। আগে মাছগুলো চাষ করে বিক্রি করে উপার্জন করব, তারপর মজা করে খাবো। মালার এই কথাটা বিমলার ঠিক বলে মনে হলো। তাই তারা পরের দিনে শহরে গেল, আর সেখানকার মৎস্য দপ্তর থেকে কিছু বড় মাছের চারা কিনে আনলো। দুজনে মাছ কিনে বাড়ি ফিরছিল, ঠিক তখনই, মা, ওই দেখুন, এটা কি সত্যি মা? সামনে রামু দাঁড়িয়েছিল, যার ওপর হঠাৎই মালার নজর পড়ে গিয়েছিল। দুজনে সঙ্গে সঙ্গে রামুর কাছে গেল। রামু খুব খারাপ অবস্থায় ছিল। আসলে তার একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, আর এই কারণে সে গ্রামে ফিরতে পারেনি। মালা আর বিমলা রামুকে পেয়ে খুব খুশি ছিল। এরপর ওরা রামুকে নিয়ে গ্রামে চলে এলো। কিন্তু এবার সমস্যাটা আরো বেড়ে গিয়েছিল, কারণ এখন পরিবারের সদস্য সংখ্যা বেড়ে 3 হয়ে গিয়েছিল, আর রামুর চিকিৎসারও দরকার ছিল। চলো, এই মাছগুলো আমাদের জমি মানে পুকুরে ফেলে আসি, এই যে শেষ আশা। দুজনেই তাই করলো। আবহাওয়ার ভাগ্য দুজনেই ওদের সাথ দিল। বৃষ্টি যখন গ্রামের সবার ফসল নষ্ট করছিল, তখন সেই বৃষ্টিতেই
মালা আর বিমলার পুকুরের মাছ বেড়ে উঠছিল, যা কোনো ভগবানের বর পাওয়ার চেয়ে কম ছিল না। কিছুদিনের মধ্যেই পুকুরের মাছগুলো বড় হয়ে গেল, যা দেখে বিমলা আর মালা খুব খুশি ছিল। বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রামবাসীদের কাছে গত বছরের চাল ছাড়া খাবার মতো আর কিছুই ছিল না। তাই সবাই মালা আর বিমলার কাছ থেকে অনেক মাছ কিনল। খুব উপার্জন হলে মালা আর বিমলা প্রথমেই শহরের একটা বড় হাসপাতালে রামুর চিকিৎসা করালো। আর কিছুদিনের মধ্যেই রামুর স্মৃতিশক্তি ফিরে এলো। এখন সব ঠিক হয়ে গিয়েছিল। এখন ওদের ঘর অন্ন আর সুখ দুটোতেই পরিপূর্ণ ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।